আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। আলোর প্রতিফলন মানে হলো একটা প্রতিফলক তল। প্রতিফলক তল মানে কি, যার উপর থেকে আলো, যার উপরে আলো কিছু পড়লে সেইটা রিফ্লেক্ট হতে পারে বা প্রতিফলিত হতে পারে। যেমন আমি একটা আয়না, যেমন একটা প্রতিফলক তল, এর উপরে যদি আমি একটা আলোকরশ্মি এভাবে ফেলি, তাহলে কি এই যে প্রতিফলক তল সেইটা আলোকরশ্মিকে প্রতিফলিত করবে, এবং প্রতিফলিত কেমনভাবে করবে, এটা যদি আমি প্রতিফলক তলের উপরে একটা লম্ব টানি, এ বি লম্ব টানি, যদি এই লম্বের সাথে যে কোণে প্রতিফলিত আপতিত হবে আলোটা, ঠিক একই কোণে প্রতিফলিত হবে। অর্থাৎ যে অভিলম্বটা, সেটা আপতিত রশ্মি, এইটাকে যদি আপতিত রশ্মি, এটাকে যদি প্রতিফলিত রশ্মি বলি, অভিলম্বটা আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে যে কোণ, সেই কোণকে দুটো সমান ভাগে ভাগ করবে। মানে যে কোণে আপতিত হচ্ছে সেই কোণে প্রতিফলিত হবে, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তাহলে এই এই ঘটনাকে বলে হচ্ছে আলোর প্রতিফলন। এইবার এই আলোর প্রতিফলন সংক্রান্ত যে সূত্রগুলো আছে, সেগুলো হলো প্রতিফলনের সূত্র নামে পরিচিত। সূত্রগুলো কি বলেছে? আপতিত রশ্মি মানে যে রশ্মিটা আপতিত হচ্ছে, এটা লিখে দিলাম আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নেই, যে বিন্দুতে আলোটা পড়ে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলক তলের উপর যে বিন্দুটি পড়ে প্রতিফলিত হচ্ছে, সেই বিন্দুকে বলে হচ্ছে প্রতিফলন বিন্দু। তাহলে এইবার সেই সূত্রে আসি, প্রতিফলন সংক্রান্ত যে সূত্রটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। আপতিত রশ্মি মানে এই রশ্মিটা, যেমন ও এর রশ্মি, হ্যাঁ ও এর রশ্মি, বি সি রশ্মি এবং অবিলম্ব এ বি, এবং আপতন বিন্দুতে অবশ্যই অবিলম্ব এ বি একই সমতলে থাকবে। এখন আমার খাতার সমতলে আছে, অতএব একই সমতলেই আছে। এটা গেল আমার প্রথম সূত্র। কি বলছে আবার বলছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব, প্রতিফলক তলের যেটা এইটা, তার উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকছে। ও বি আপতিত রশ্মি, বিসি প্রতিফলিত রশ্মি, এই আয়নাটা হচ্ছে আমার প্রতিফলক তল, বি হচ্ছে আপতন বিন্দু, এই বিন্দুতে প্রতিফলক তলের উপর যে অঙ্কিত অবিলম্ব এ বি, এই সবগুলো একই সমতলে থাকবে। এই হচ্ছে আমার প্রতিফলন সংক্রান্ত প্রথম সূত্র। আর প্রতিফলন সংক্রান্ত দ্বিতীয় সূত্র হলো প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান হবে। আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো সমান হবে, যেটা একদম প্রথমেই বললাম, যে কোণে আপতিত হবে সেই কোণেই প্রতিফলিত হবে। মানে অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি, এটা হবে। এই দুটো হচ্ছে আমার প্রতিফলন সংক্রান্ত সূত্র। এই সূত্রের উপর নির্ভর করে প্রতিফলন সংক্রান্ত যাবতীয় যত কাজকর্ম আছে সমস্ত কিছু করা হয়। তাহলে প্রতিফলন কি জিনিস সেটা বোঝা গেল, প্রতিফলন সংক্রান্ত সূত্র বোঝা গেল, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কোনটা কি সেটা হলো। এবার আসছে আরেকটা কথা, লম্ব আপতন বলে। লম্ব আপতন কি জিনিস? লম্ব আপতন হলো যদি প্রতিফলক তলের উপর আপতিত রশ্মিটা একদম লম্বভাবে আসে, মানে একদম অবিলম্ব বরাবর আপতিত রশ্মিটা এইভাবে পড়ছে, তাহলে সেই আপতনকে বলে লম্ব আপতন। তাহলে কি একদম এই জায়গায় পড়ে ঠিক একই কোণে বেরিয়ে যাবে, একই পথ বরাবর বেরিয়ে যাবে।
এক্ষেত্রেও তাই লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ তো জিরো, কারণ আমার এই কোণটা এই যে আপাতত রশ্মিটা আমার এই দিকে আসছে, সেই আপাতত রশ্মিটা আস্তে আস্তে সোজা হতে 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 একেবারে লম্বভাবে আপতন হচ্ছে। তাহলে এই যে প্রতিফলন কোণ, এই আপতন কোণ, এইটা কমতে 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 একদম ঠিক জিরোতে এসে যাবে। তখন সেই ঘটনাকে বলবো আমরা লম্ব আপতন। এবার প্রতিফলন মানে এবার প্রতিফলন কয় প্রকার সেটা দেখি। এই অবধি একটা কিছুটা জায়গা গেল। এরপরে আসছে প্রতিফলন কয় প্রকার। প্রতিফলন সাধারণত দুই প্রকার। এক হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর এক হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন কি? নিয়মিত প্রতিফলন হলো যদি একটা মসৃণ প্রতিফলক তলের উপর কোনো খাঁজ টাজ নেই, একদম প্লেন, তার উপরে যদি আপতিত কয়েকটি সমান্তরাল আপতিত রশ্মি এসে পড়ে, তাহলে যে এই একটা আপতিত রশ্মি, এই একটা আপতিত রশ্মি, এই একটা আপতিত রশ্মি, তাহলে যে রশ্মিগুলো প্রতিফলিত হবে এই একটা, এই একটা, এই একটা, এই প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হবে। মানে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যেহেতু প্রতিফলন তলটা মসৃণ, অতএব আমার এখানে কোনো খাঁজ নেই, অতএব আমার প্রতিফলনের সব যেখানেই পড়ছে সব জায়গা থেকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হবে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমার প্রতিফলক তলটা এরকম খসখসে হয়, মানে মসৃণ হয় না। তাহলে যে একটা আপতিত রশ্মি এইভাবে আসে, এইভাবে বেরিয়ে গেল, আর একটা এসে এভাবে বেরিয়ে গেল, আর একটা এসে এইভাবে বেরিয়ে যাবে, এরকম বিভিন্ন এক সমান্তরালভাবে, এটা সমান্তরাল হয়নি, সমান্তরালভাবে এসে বিভিন্ন দিকে বেরিয়ে যাবে। এই ঘটনাকে বলে হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ছড়িয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানে ছড়িয়ে যাচ্ছে প্রতিফলিত রশ্মিগুলি, সেই ঘটনাকে বলে হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এটা নিয়মিত প্রতিফলন, এটা বিক্ষিপ্ত প্রতিফলন। এই অবধি গেল। এবার আসছি, একটা প্রতিফলক তল নিচ্ছি, একটা অবিলম্ব টেনে নিচ্ছি আগে থেকে, আমার এইটা আপতন বিন্দু ধরে নিয়ে একটা অবিলম্ব টেনে নিচ্ছি পি কিউ। পি কিউ অবিলম্বের ওপরে এবার একটা আপতিত রশ্মি এ বিন্দু থেকে এসে পড়ল। তাহলে স্বাভাবিকভাবেই এইটা যদি আপতন কোণ হয়, ঠিক একই কোণে বেরিয়ে যাবে প্রতিফলিত হয়ে, মানে এ ও পথে এসে ও বি পথে বেরিয়ে গেল। কিন্তু আমরা যদি এখানে প্রতিফলক তল রয়েছে বলে রশ্মিটা প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল, যদি আমরা প্রতিফলক তলটা না দিতাম তাহলে কি রশ্মিটা পরপর এই পথ বরাবর বেরিয়ে যেত না? এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিফলক তলের কারণে ঘুরে এই পথ বরাবর গেছে। তাহলে কতটা ঘুরেছে যদি বলি ডেল্টা কোণে ঘুরেছে, তাহলে সেই ডেল্টাকে বললো প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতি। চ্যুতিকোণ বা চ্যুতিকোণের বাংলা সোজা কথা হচ্ছে কতটা কোণে ঘুরে গিয়েছে। এবার তাহলে চ্যুতিকোণ ডেল্টার মান কত, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। এটা যদি এই সরলরেখায় বেরিয়ে যেত তাহলে আমার এই কোণটা 180 হতো। এই কোণটা 180 মানে এই কোণ, তার থেকে বাদ এই কোণটা বার করতে গেলে এইটার এইটুকু বাদ যাচ্ছে, তাহলে 180 মাইনাস দুটো আই বাদ যাচ্ছে। এই হলো আমার প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতির রাশিমালা। এবার আমার যদি বলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে চ্যুতি কত? 30 দুগুণ 60, তাহলে 120 ডিগ্রি চ্যুতি। এই হলো হিসাব নিকাশ। এরপরে আসছি প্রতিবিম্ব। আমাদের একটা আমরা নর্মালভাবে যখন কোনো বস্তুকে দেখি মানে কি, বস্তুটার উপরে আলো এসে পড়ছে, সেই আলোটা বস্তুটার থেকে আমাদের চোখে আসছে বলে আমরা বস্তুটাকে সেই অবস্থানে দেখছি। এইবার যদি আমাদের পাশে ধরো আমরা এই জায়গায় আছি, আমি এই জায়গায় আছি, এখানে আমার একটা গাছ আছে, আর এখানে একটা আয়না দেওয়া আছে, এইভাবে একটা আয়না দেওয়া আছে। এইবার আলোকরশ্মিটা
আচ্ছা, এইভাবে আঁকবো না, আমি একটু অন্যভাবে আঁকি। আমরা এই জায়গায়, এইটা একটা আয়না দেওয়া আছে, আমরা এই জায়গায় আছি, এখানে চোখ আছে আমাদের। এইবার আমার এখানে একটা কোনো বিন্দু আছে, তাহলে কি বিন্দু থেকে তো চারিদিকে আলোকরশ্মি তো চারিদিকে ছড়াচ্ছে, কিন্তু আমরা জাস্ট কয়েকটা আলোকরশ্মি কনসিডার করছি। একটা আলোকরশ্মি প্রতিফলকের উপর লম্বভাবে এসে পড়ে লম্বভাবে বেরিয়ে গেল, একটা আলোকরশ্মি এই জায়গায় এসে এই দিকে বেরিয়ে গেল, যে এটা আমার কোনো কাজে লাগছে না, বাদ দিলাম। আর একটা আলোকরশ্মি এই জায়গায় এসে পড়ে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। তাহলে আমরা তো এই বস্তুটা থেকে আলোকরশ্মি এসে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। এইবার কিন্তু আমরা বস্তুটাকে তো আমরা এই জায়গায় দেখছি না, বস্তু থেকে তো আমরা সরাসরি চোখে আলো আসছে না। আমরা বস্তুটাকে দেখবো কোন জায়গায়? আমরা কি মনে করব যে আলোটা এই জায়গা থেকে আসছে, তা তো মনে করব না। আমরা তো দেখতে পাচ্ছি যে আলোটা এই জায়গা থেকে আসছে, কারণ এই আমরা আলো সরলরেখায় চলে, আলো সরলরেখায় আমাদের চোখে আসছে, আমরা তো বুঝবো যে আলো এই জায়গা থেকে আসছে। তাহলে আমরা অর্থাৎ কি, আমরা এই যে বস্তুটা সেকে এই জায়গায় দেখতে পাবো। তখন এইটা যদি অরিজিনাল বস্তু হয়, এই পি যদি বস্তু হয়, তাহলে পি ড্যাশ হবে তখন বস্তুর প্রতিবিম্ব। আমরা বস্তুটাকে যে রূপে দেখছি সেইটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। এই হলো প্রতিবিম্ব গেল হচ্ছে এই, অর্থাৎ আমরা আলোকরশ্মি যখন কোনো বস্তু থেকে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, সরাসরি যখন চোখে এসে পৌঁছাচ্ছে, তখন আমরা বস্তুটাকে এই জায়গায় দেখছি। কিন্তু যখন এই আয়নার উপরে পড়ে সেখান থেকে আমাদের চোখে আসছে, আমরা দেখছি কি আলোটা আসছে এই জায়গা থেকে, এখান থেকে আসছে কিনা তো আমরা জানি না, আমরা দেখছি আলোটা এই জায়গা থেকে আসছে। তাহলে এই জায়গায় আমরা এই যে বস্তুটা সেইটা এই জায়গায় দেখব, কারণ এই বস্তু থেকেই তো আলোকরশ্মিটা আসছে অরিজিনালি। তাহলে এই বস্তুর প্রতিবিম্ব, এই বস্তুটাকে আমরা এই জায়গায় দেখব, এই জায়গায় যেটা দেখব সেটা হচ্ছে আমার এই বস্তুর প্রতিবিম্ব। এরপরে আসছে প্রতিবিম্বের প্রকারভেদ। প্রতিবিম্ব কয় প্রকার? প্রতিবিম্ব আমার দুই প্রকার, এক হচ্ছে সৎ প্রতিবিম্ব, দুই হচ্ছে অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব কি? যে প্রতিবিম্বকে আমরা কোনো কিছুর ওপরে ফেলতে পারি। যেমন আমরা যখন সিনেমা হলে সিনেমা দেখি, তখন কি আমাদের পিছন থেকে যে লাইটটা ফেলে, সেই লাইটে ওখানে একটা এই আলোকরশ্মি এসে তো আমাদের সিনেমার পর্দায় পড়ছে। তাহলে যে আলোকরশ্মিকে, যে আলো প্রতিবিম্বকে, মানে ওখান থেকে কিছুর একটা প্রতিবিম্ব আমাদের, আমরা সিনেমার পর্দায় সিনেমা দেখছি মানে কি কিছুর একটা প্রতিবিম্ব দেখছি, অর্থাৎ যে প্রতিবিম্বকে পর্দায় ফেলতে পারছি সেই প্রতিবিম্বকে বলে হচ্ছে সৎ প্রতিবিম্ব। আর যাকে পর্দায় ফেলতে পারছি না তাহলে সেটা অসৎ প্রতিবিম্ব। এই গেল হচ্ছে প্রতিবিম্ব কয় প্রকার, কি কি। মানে যে প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারছি সেটা হলো সৎ প্রতিবিম্ব, যাকে পর্দায় ফেলতে পারছি না সে হলো অসৎ প্রতিবিম্ব। এরপরে আসছি একটা নতুন জিনিস, নতুন টপিকে, বক্র প্রতিফলক তল। এতক্ষণ আমরা সমতল প্রতিফলক তল নিয়ে আলোচনা করলাম, যে সমতলের উপরে আলো পড়ে আলো চারিদিকে ছড়াচ্ছে, আমরা বস্তুর প্রতিবিম্ব দেখছি। কিন্তু প্রতিফলক তলটা যদি এরকম বক্ররেখা হয়, তখন তার প্রতিফলন কেমন হবে? ধরছি আমরা একটা আলোকরশ্মি এভাবে এসে পড়ল, আমরা কি জানি যে বিন্দুতে আলোকরশ্মির প্রতিফলন বিন্দুতে যে অবিলম্ব থাকবে, সেই অবিলম্বের সাথে সমান কোণে আলো আসবে, আলো যাবে। তাহলে এই বিন্দুতে আমি, এটা তো একটা বক্র প্রতিফলক তল, মানে কি আমি একটা স্পর্শক টানতে পারি এই বিন্দুতে, সেই স্পর্শকের উপরে একটা যেটা লম্ব টানতে পারবো সেটাই হচ্ছে আমার এই বিন্দুতে অবিলম্ব। তাহলে প্রতিফলন বিন্দুতে স্পর্শকের ওপর তো যে কোনো দর্পত্তে আমরা বক্র প্রতিফলক তল থেকে, বক্ররেখা থেকে লম্ব টানতে পারি স্পর্শকের ওপরে। তাহলে এই যে অবিলম্ব একদম ঠিক এই কোণে বেরিয়ে আসবে, বা একটা আলোকরশ্মি যদি এইভাবে পড়ে তাহলে এইভাবে বেরিয়ে আসবে, আপাতন কোণের ওপর নির্ভর করবে।
কেমন করে আসবে, কেমন করে বেরোবে। এই গেল হচ্ছে বক্র প্রতিফলন প্রতিফলন তলের মধ্যে দিয়ে আলোর প্রতিফলন। বক্র প্রতিফলক তলের একটা উদাহরণ হলো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি, দুরকম হয়, এক উত্তল দর্পণ, এক অবতল দর্পণ। ফার্স্টে অবতল দর্পণ নিয়ে হিসাব করি। অবতল দর্পণ অ্যাকচুয়ালি কি, একটা আমরা অবতল দর্পণ হিসাবে যেটাকে আমরা আগে থেকে চিনি সেটা কি, একটা মূল বড় গোলকের অংশ, যার ভেতর দিকটা পুরো প্রতিফলক তল, বাইরের দিকটায় পারদ বা রূপার প্রলেপ, ভেতর দিকে যেখানে আলো পড়ুক আলো প্রতিফলিত হবে। আমরা এই দিকটা নিয়ে হিসাব করছি না, আমরা সেই সেই গোলকটারই একটা ছোট্ট অংশ কেটে নিলাম, সেইটা নিয়ে আমরা যা হিসাব নিকাশ করব। তাহলে এবার গোলীয় দর্পণ যখন আমরা এসেছি, গোলীয় দর্পণ সংক্রান্ত আমাদের কয়েকটা কথা জানতে হবে। প্রথম হলো মেরু, দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ আর উন্মেষ। উন্মেষটা অতটা এখানে লাগে না, যা হোক আমি বলে দিচ্ছি। মেরু কি, আমরা এটা তো একটা বড় গোলীয় দর্পণ, কিন্তু আমরা এতটা নিচ্ছি না, আমরা নিচ্ছি শুধু এইটুকু। এই যে প্রতিফলক তলটা তো এর ভেতরের দিকটা দর্পণের, বাইরের দিকটার উপর পড়লে ওই দিক থেকে কোনো প্রতিফলিত হবে না। ভেতরের যে প্রতিফলক তল, যে এই যেটুকু প্রতিফলক তল নিচ্ছি তার যে মধ্যবিন্দু, সেইটাকেই বলে হচ্ছে দর্পণের মেরু, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করছি। অর্থাৎ প্রতিফলক তলের মধ্যবিন্দুই হলো দর্পণের মেরু। এই গেল দর্পণের মেরু। তাহলে কি আমরা বুঝে গেলাম, মেরুর পরে আসছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র আমরা বলবো কোনটাকে, এই যে গোলীয় দর্পণের ছোট্ট টুকরোটা আমরা কনসিডার করেছি, সেটা তো একটা মূল বড় গোলকের অংশ, যে একটা বড় গোলকের থেকে আমরা ছোট্ট একটুখানি টুকরো ধরে নিয়েছি, বাকিটা ধরিনি, এইটুকু নিয়ে হিসাব করছি। এইবার এই যে টুকরোটা নিয়েছি সেইটা যে অরিজিনাল যে গোলকটার থেকে আমরা নিয়েছি, সেই গোলকের কেন্দ্রকে বলে হচ্ছে বক্রতা কেন্দ্র। এই যে সি পয়েন্টটা, সেইটা হলো এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র আসলে বক্রতা ব্যাসার্ধ কি, বক্রতা ব্যাসার্ধ হলো বক্রতা কেন্দ্র আর মেরুবিন্দুর যে এটা বলছি না, এটা প্রধান অক্ষ হয়ে যায়। বক্রতা কেন্দ্র আর মেরুবিন্দুর যে সংযোগকারী রেখা, সেইটা হলো দর্পণের প্রধান অক্ষ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কি, যে মূল গোলকের অংশ এই দর্পণটা, সেই গোলকের ব্যাসার্ধই হলো এর বক্রতা ব্যাসার্ধ। কেন্দ্রটা হলো সেই বক্রতা কেন্দ্র, আর ব্যাসার্ধটা হলো এই বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ আমরা জেনে গেলাম যে বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোগকারী রেখা। এরপরে আসছে উন্মেষ। এই যে গোলীয় দর্পণটুকু আমরা নিয়েছি, এই যে কোণটাকে, এই গোলীয় মেরুতে যে কোণ তৈরি করে এই গোলীয় দর্পণটা, সে এই বক্রতা কেন্দ্রে, সেইটাকেই বলে হচ্ছে দর্পণের উন্মেষ। উন্মেষ খুব বড়, মানে এটা অনেকটা বড় বৃত্ত, এতটা নিয়েছি। আর উন্মেষ খুব ছোট, মানে আমরা খুব একটা ছোট্ট টুকরো একটা নিয়েছি। দর্পণের যে মূল কি দর্পণের কোণটাকে কি বলে সেইটা আমরা জানলাম। এবার আমি আর এত বড় ছবি আঁকছি না, এবার একটা ছোট ছবি এঁকে নিচ্ছি, একটা ছোট দর্পণ, গোলীয় দর্পণ একটা এঁকে নিলাম। এইবার যার এটা হচ্ছে মেরু, এইটা বক্রতা কেন্দ্র, এইটা প্রধান অক্ষ। এইবার আমরা যদি প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোকরশ্মি দর্পণের উপরে ফেলি,
তারা প্রত্যেকেই প্রতিফলিত হবে। প্রতিফলিত যেহেতু সমান্তরাল, এরা প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করবে। প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুলো দর্পণের ওপর পড়ে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে সবাই। সেই নির্দিষ্ট বিন্দুকে বলে হচ্ছে দর্পণের ফোকাস বিন্দু। সেই ফোকাস বিন্দু আর মেরুর যে দূরত্ব সেটাকেই বলে হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই গেল আমার দর্পণের ফোকাস দৈর্ঘ্য। এইবার যে ফোকাসটা, দর্পণের যে ফোকাস বিন্দুটা যে তলের উপর অবস্থিত, এখানে যদি আমরা একটা সমতল কল্পনা করি, সেই সমতলের উপর যে কোনো বিন্দুকে বলে হচ্ছে গৌণ ফোকাস। এই যে ফোকাস বিন্দুটা ধরেছিলাম এটাকে বলছি আমরা মুখ্য ফোকাস, আর সেই ফোকাস তলের উপর যে কোনো বিন্দুকে বলবো হচ্ছে গৌণ ফোকাস। একইভাবে এটা অবতল দর্পণ গেলাম। এবার যদি আমি একটা উত্তল দর্পণ ধরি, প্রধান অক্ষ মেরু, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আসলো আবার। আগেরটা যেমন অবতল দর্পণ ছিল বলে একটার দিকে কনভার্জ করেছে, মানে একটা পয়েন্টে এসে মিলেছে, কিন্তু এখানে তো সেটা মিলবে না। এখানে যেহেতু উত্তল দর্পণ, এটা প্রতিফলনের পর ছড়িয়ে যাবে চারিদিকে, এটা এদিকে এসে এই দিকতে ফিরে যাবে, এটাও ছড়িয়ে যাবে। কিন্তু ছড়াবে কেমন? এইবার এর একটা বিশেষ ধর্ম হলো প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে। দর্পণের পিছন দিকে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। দর্পণ যেহেতু একটা, তার এইদিকে একটা বিন্দু আমরা ভাবতেই পারবো যে এই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। এই যে রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে সেইটা কোন দিক থেকে আসছে? এই পিছনের এই বিন্দুটা থেকে আসছে বলে মনে হবে। তখন এই বিন্দুকে বলবো হচ্ছে উত্তল দর্পণের ফোকাস বিন্দু। একইভাবে এই ফোকাস তলের উপর যে কোনো বিন্দুকে বলবো গৌণ ফোকাস বিন্দু। এই গেল আমার মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস। তাহলে দর্পণের এই যে মেন জিনিসগুলো সেইগুলো জানা গেল কোনটাকে কি বলে। মেরু হলো এইটা, বক্রতা কেন্দ্র এইটা, বক্রতা ব্যাসার্ধ হলো এইটা, যেটাকে আর দিয়ে ডিনোট করি আমরা। বক্রতা কেন্দ্র হলো সি, মেরু ও ফোকাস এরও যদি ফোকাসটা এখানে আছে ধরি, ফোকাস হচ্ছে এফ, উন্মেষ এই কোণটা, প্রধান অক্ষ এইটা, দর্পণের এই জিনিসগুলো গেল। এইবার দেখব দর্পণে কোনো বস্তুর কীভাবে প্রতিবিম্ব তৈরি হয়। বস্তুর বিভিন্ন অবস্থানে দর্পণের সামনে বিভিন্ন জায়গায় রাখার জন্য কেমনভাবে প্রতিবিম্ব তৈরি হয়। প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে দেখছি। প্রথমে কি ধরছি, একটা অবতল দর্পণ নিচ্ছি। কেমনভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেইটা দেখছি। এখানে ফোকাস আছে, এখানে বক্রতা কেন্দ্র আছে। যদি বস্তুটাকে আমরা ফোকাস আর মেরু, এই মেরুর মাঝে রাখি, মাঝে কোনো একটা জায়গায় এ বি বস্তুটাকে রেখেছি, তাহলে কি এখান থেকে সমান্তরালভাবে একটা আলোকরশ্মি দর্পণের ওপর পড়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। সমান্তরাল আলোকরশ্মি যেহেতু ফোকাস দিয়ে যায় জানি আমরা। আর একটা আলোকরশ্মি কী হবে, একদম সোজা লম্বভাবে এর ওপরে পড়বে। লম্বভাবে পড়বে মানে কি, প্রতিফলক তলের ওপর লম্ব মানে কি, সেটা একদম বক্রতা কেন্দ্র দিয়ে বেরোবে। কারণ প্রতিফলক তলের ওপর যদি আমি যে পয়েন্টে আপতন হচ্ছে সেই পয়েন্টে যদি একটা স্পর্শক টানি, ব্যাসার্ধ স্পর্শকের সাথে লম্ব হয়, আর বক্রতা ব্যাসার্ধ মানেই তো বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে এই রশ্মিটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই রশ্মিটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, মিলবে না, দুটো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কিন্তু মনে হবে কি, এইটা দেখে যদি পিছন দিকে বাড়িয়ে দেই মনে হবে এ বি বস্তুটা এই যে আলোক রশ্মি দুটো সেটা এই পজিশন থেকে আসছে, এ ড্যাশ বি ড্যাশ এই পজিশন থেকে আসছে। তখন এই এ ড্যাশ বি ড্যাশকে বলবো এ বি বস্তুর প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? অসৎ প্রতিবিম্ব। কারণ এটাকে আমরা আসছে বলে মনে হচ্ছে, এটা অরিজিনালি কিন্তু আলোগুলো এসে ওই জায়গায় মেশেনি, এটাকে আমরা পর্দায় ফেলতে পারছি না, ওই জন্য এটাকে বলছি আমরা অসৎ প্রতিবিম্ব।
পর্দায় ফেলতে পারছি না, এটা এক জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে, আর এদিকে আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি যেদিকে যাচ্ছে সেখানে গিয়ে ছড়িয়ে যাচ্ছে, কোনো জায়গায় মিশছে না। অর্থাৎ এই যে এ ড্যাশ বি ড্যাশ, একে বলবো আমরা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব তাহলে কখন গঠন হবে? যখন ফোকাস আর মেরুর মাঝে বস্তুটা থাকবে। এরপরে আমি বস্তুটাকে আর তো আস্তে 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 এখানে নিয়ে আসছি, তখন এক টাইমে যদি আমরা এইবার বস্তুটাকে আমরা ফোকাসে রাখতাম, তাহলে একটা আলোকরশ্মি সোজা এখান দিয়ে বেরিয়ে যেত, আর একটা আলোকরশ্মি এইভাবে বেরিয়ে যেত, দুটো আলোকরশ্মি একদম সমান্তরালভাবে বেরিয়ে যেত। তাহলে কি সমান্তরালভাবে যদি দুটো আলোকরশ্মি বেরিয়ে যায়, এদিকেও সমান্তরাল এদিকেও সমান্তরাল, তাহলে কোথাও গিয়ে মিলবে না। অর্থাৎ প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে গিয়ে তৈরি হবে। কোথায় তৈরি হবে কেউ জানে না, একদম ইনফিনিটিতে গিয়ে প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব তৈরিই হবে না ফোকাসে যদি বস্তু থাকে। অর্থাৎ আস্তে আস্তে প্রতিবিম্বর আকার বড় হবে, ফোকাসে আসে বিশাল সব থেকে বড় হবে, অসীমে গিয়ে প্রতিবিম্ব তৈরি হবে, দেখাই যাবে না। তারপরে এবার বস্তুটাকে সরাতে সরাতে এই অবধি আনলাম, এবার ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখছি বস্তুটাকে। আলো পড়লো, এই বেরোলো, এখান থেকে একটা বেরোলো ফোকাস দিয়ে, আর আরেকটা আলোক রশ্মি কী হলো, এটা একটু বড় নিতে হবে নইলে হবে না, এই জায়গা দিয়ে বেরিয়ে আসলো সেই লম্বভাবে এসে এই যে এ বি বস্তু নিয়েছিলাম তার একটা উল্টো প্রতিবিম্ব এখানে তৈরি হলো, এ ড্যাশ বি ড্যাশ। তাহলে কি এই আলোকরশ্মি দুটো প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। অর্থাৎ কি এটা একটা পর্দায় ফেলা গিয়েছে এই বস্তু প্রতিবিম্বকে, এটা একটা সদ্বিম্ব। অর্থাৎ বস্তুটাকে যদি আমরা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখি, বস্তুটার প্রতিবিম্ব এরকম উল্টো হবে। এগুলো মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট আমার মাথায় রাখতে হবে যে বস্তুটা থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলকের ওপর পড়ে ফোকাস দিয়ে বেরোবে, আর একটা আলোকরশ্মি লম্বভাবে দর্পণের ওপরে পড়ে একদম লম্ব সেই রাশি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে বেরোবে, বক্রতা কেন্দ্র দিয়ে লম্বভাবে পড়ে বেরোবে। এইবার সেটা এদিকে গিয়ে মিলবে না এদিকে এসে মিলবে সেটা দেখে নিতে হবে। যদি এদিকে এসে মিলিত হয় তাহলে সেটা এই সদ্বিম্ব তৈরি হচ্ছে, যদি এদিকে গিয়ে এর থেকে আসছে বলে মনে হয় তাহলে অসদ্বিম্ব হবে, যেটা আগেরটাই হলো, কিন্তু সেটা সদ্বিম্ব তৈরি হয়ে গেল। এইভাবে আমরা বস্তু যেখানেই রাখি তার জন্য একটা প্রতিবিম্ব আমরা বানাতে পারবো। শুধু জাস্ট মাথায় রাখতে হবে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে পড়ে ফোকাসের মধ্যে দিয়ে বেরোবে, আর একটা আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের সাথে লম্বভাবে এই দর্পণের উপরে পড়ে সেখান দিয়ে বেরোবে। এই গেল দর্পণ দিয়ে কীভাবে প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল দর্পণটা 1 মিনিট দেখিয়ে দেই। এর ফোকাস উত্তল দর্পণের ফোকাসটা এইদিকে, বক্রতা কেন্দ্র এইদিকে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি একটা বস্তুটা আমি এই জায়গায় রেখেছি, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি পড়ে কোন জায়গা দিয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে হবে, আর একটা আলোকরশ্মি বক্রতা কেন্দ্র থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে, বক্রতা কেন্দ্র থেকে এই পড়ে এখান থেকে লম্বভাবে বেরিয়ে যাবে। তাহলে কি দুটো আলোকরশ্মি এই জায়গায় এসে মিলিত হয়েছে, অর্থাৎ এ বি বস্তুর এ ড্যাশ বি ড্যাশ একটা ছোট সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হলো। একটা জিনিস এখানে দেখা যায় যে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুকে যেখানেই রাখি প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট হবে, এই যত রাখছি প্রতিবিম্বের আকার ছোট হবে। এই হলো উত্তল দর্পণে কী হয় প্রতিবিম্ব। আমার সব ক্ষেত্রে অবতল হোক বা উত্তল হোক, আমার আলোকরশ্মিটা একটা দর্পণের উপর পড়বে, একটা ফোকাস দিয়ে যাবে, একটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, তারপরে যেখানে গিয়ে মিলিত হবে সেই জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। এবার এই গেল হচ্ছে দর্পণ দিয়ে কীভাবে প্রতিবিম্ব তৈরি হয়। এবার প্রতিবিম্বের আকার কেমন হয়, তারপরে প্রতিবিম্ব কতটা বড় হবে কতটা ছোট হবে, কোনটা দৈর্ঘ্য কেমন হবে, কতটা বড় হবে বস্তুর তুলনায় কত বড় হবে, সেগুলো সব পরে পরের ভিডিওতে দেখাবো। এখানে এই পর্যন্তই।